অসহযোগ আন্দোলন ঘিরে দুপক্ষের সংঘর্ষে 4 জেলায় 6 জন নিহত। বিভিন্ন জায়গায় হামলা, ভাঙচুর, আগুন, ধাওয়া পাল্টা ধাওয়া। রাজধানীর বিভিন্ন জায়গায় সংঘর্ষ। শাহবাগে বিএসএমএমইউতে অ্যাম্বুলেন্স, মোটরসাইকেলে অগ্নিসংযোগ। সিএমএম কোর্ট প্রাঙ্গণে পুলিশের গাড়িতে আগুন, সাউন্ড গ্রেনেড। আন্দোলনকারীদের উপর গুলি না চালানো রিট হাইকোর্টে খারিজ। পুলিশের গুলি করার প্রয়োজন হলে মানতে হবে আইনি বিধান। একটি গণতান্ত্রিক দেশে বিক্ষোভ করা বা কোনো কিছু সবকিছুই আমাদের সাংবিধানিক অধিকার, এটা মানতে হবে। একটি রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করার জন্য, আদালতকে ব্যবহার করার জন্য এই রিট পিটিশনটি দায়ের করা হয়েছিল। সুতরাং রিট পিটিশনটি পলিটিক্যালি মোটিভেটেড হিসাবে খারিজ করে দেওয়া হয়। নাশকতা প্রতিরোধে ঢাকার বিভিন্ন পয়েন্টে আওয়ামী লীগের নেতাকর্মীদের অবস্থান। সরকার পদত্যাগে যত বিলম্ব করবে তত ক্ষতি হবে দেশের, মন্তব্য ফখরুলের। দুপুরে বাংলাদেশের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন। অসহযোগ আন্দোলন ঘিরে দুপক্ষের সংঘর্ষে 4 জেলায় 6 জন নিহত হয়েছেন। এদের মধ্যে মুন্সিগঞ্জে 2 জন মারা গেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার আবু হেনা। এর আগে সকালে মুন্সিগঞ্জ শহরের সুপার মার্কেট এলাকায় জড়ো হয় বৈষম্য বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা। একই স্থানে এ সময় অবস্থান নেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। তখন উত্তেজনা দেখা দেয়। দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া চলে। গোলাগুলি, ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। তখন সংঘর্ষে 2 জন মারা যান। তাদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি এবং টিয়ার শেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে আইন শৃঙ্খলা বাহিনী। আমরা 2 জন পেয়েছি, আর বেশ কিছু গুরুতর ইনজুরি ছিল, ওদেরকে রেফার করেছে। ওদের বুলেট ইনজুরি ছিল আর কি। সংঘর্ষ ঘিরে পাবনাতেও 2 জন মারা গেছেন। শহরের চাতিক মোড় এলাকায় বৈষম্য বিরোধী আন্দোলনকারীরা বিক্ষোভ করে। এ সময় বিরোধী পক্ষের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া হয়, গোলাগুলির ঘটনাও ঘটে। এতে অন্তত 30 জন আহত হয়েছে আর 2 জনের প্রাণহানি হয়েছে বলে নিশ্চিত করেছেন পাবনা জেনারেল হাসপাতালের চিকিৎসক SM রুমি। মাগুরাতেও অসহযোগ আন্দোলন ঘিরে সংঘর্ষে 1 জন মারা গেছেন। সকালে ঢাকা খুলনা মহাসড়কের পারুন্দলি এলাকায় আন্দোলনকারীরা অবস্থান নেয়। এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে সংঘর্ষ বাধে 25 জন অন্তত আহত হয়। সংঘর্ষে জেলা ছাত্রদলের সহসভাপতি মেহেদী হাসান রাব্বি মারা যান বলে নিশ্চিত করেন সদর হাসপাতালের চিকিৎসক। আন্দোলন ঘিরে প্রাণহানি হয়েছে সিরাজগঞ্জে। দুপক্ষের সংঘর্ষের সময় আব্দুল লতিফ নামের এক ব্যক্তি মারা গেছেন। প্রত্যক্ষদর্শীরা জানায় বৈষম্য বিরোধী আন্দোলনকারী এবং বিরোধী পক্ষের সংঘর্ষের সময় হামলার শিকার হন লতিফ। সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক শামীম আহমেদ তাকে মৃত ঘোষণা করেন। এর আগে সদর ও উল্লাপাড়া উপজেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের সাথে বিরোধী পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এক দফা আন্দোলন অসহযোগের এই প্রথম দিনে রাজধানীর বিভিন্ন স্থানে সংঘর্ষ হয়েছে। বেলা 11টা নাগাদ শাহবাগে সংঘর্ষ ছড়িয়ে পড়ে প্রেস ক্লাব, সায়েন্স ল্যাব, বাটা সিগন্যাল সহ নগরীর বিভিন্ন এলাকায়। পুড়িয়ে দেয়া হয় বিএসএমএমইউ কম্পাউন্ডের ভেতরে থাকা মোটরসাইকেল, অ্যাম্বুলেন্স। লাঠি, ইটপাটকেল, দেশীয় অস্ত্র নিয়ে হামলা পাল্টা হামলা করে দুপক্ষ। বেলা 11টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে মিছিল বের হয় আন্দোলনকারীদের পক্ষে। তারা অসহযোগের পক্ষে স্লোগান দেন। মিছিল নিয়ে বিক্ষোভকারী শাহবাগ মোড়ে অবস্থান নেন। এখানেই তৈরি হয় উত্তেজনা। শাহবাগ মোড়ে আগে থেকেই অবস্থান ছিল বিরোধীদের। মিছিলটি শাহবাগ মোড়ে এলে সরকার সমর্থকরা বিএসএমএমইউর ভেতরে অবস্থান নেন। ভেতর বাইরে দুপক্ষ স্লোগান দিতে থাকলে তৈরি হয় উত্তেজনা। আন্দোলনকারীরা বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের দিকে এগিয়ে গেলে উভয় পক্ষে ধাওয়া পাল্টা ধাওয়া হয়।
এ সময় হাসপাতালের মধ্যে পার্কিংয়ে থাকা অ্যাম্বুলেন্স ও গাড়িতেও আগুন দেয়া হয়। এদিকে দুপুর 12টার দিকে ঢাকা সিএমএম কোর্টের গেট ভেঙে আদালত চত্বরে প্রবেশ করে একটি দল। এ সময় তারা আদালত চত্বরে হামলা ও ভাঙচুর চালায়। পুলিশ কয়েকটি সাউন্ড গ্রেনেড ছুড়লে আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়। জাতীয় প্রেস ক্লাবের সামনেও আন্দোলনকারীদের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ছোড়ে। নগরীর যাত্রাবাড়ি এলাকায়ও আন্দোলনকারীদের সাথে সংঘর্ষের ঘটনা ঘটেছে, যা থেমে থেমে চলছে এখনও। সায়েন্স ল্যাব ও ধানমন্ডি এলাকায়ও ছড়িয়ে পড়ে সংঘর্ষ। সেখানেও দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা চলতে থাকে। এ সময় আইন শৃঙ্খলা বাহিনী সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল ও গুলি ছোড়ে। রাজধানীর উত্তরাতেও আন্দোলনকারীদের সাথে সংঘর্ষের ঘটনা ঘটেছে, যা থেমে থেমে চলছিল। এখানেও আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল নিক্ষেপ করে আইন শৃঙ্খলা বাহিনী। এছাড়াও রাজধানীর রামপুরা, আফতাবনগর, বাড্ডা, মিরপুর, ইসিবি চত্বর সহ নগরীর বিভিন্ন এলাকায় চলে দুপক্ষ, কোনো কোনো ক্ষেত্রে ত্রিপক্ষীয় সংঘর্ষ। আইন শৃঙ্খলা বাহিনী আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে সতর্ক অবস্থানে রয়েছে। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। সরকার পতনের এক দফা দাবিতে অসহযোগ আন্দোলনের প্রথম দিনে দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়ার খবর পাওয়া যাচ্ছে। ভাঙচুর, অগ্নিসংযোগ করা হয়েছে সরকারি স্থাপনায়। উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে আইন শৃঙ্খলা বাহিনী। রংপুরের কৈলাস রঞ্জন এলাকা। অসহযোগ আন্দোলন ঘিরে দুপক্ষের সংঘর্ষ, চলে পাল্টাপাল্টি হামলা, ভাঙচুর, ছোড়া হয় গুলিও। রণক্ষেত্র খুলনা নগরী। জেলা আওয়ামী লীগ কার্যালয়ের পাশাপাশি ভাঙচুর চালানো হয় জেলা পরিষদেও। আগুন দেওয়া হয় কয়েকটি গাড়িতে। উত্তাল চট্টগ্রাম নগরী। নিউ মার্কেট এলাকায় আন্দোলনকারীদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া হয়, ছোড়া হয় টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড। একই চিত্র সিলেট নগরীতেও। পুলিশের সাথে আন্দোলনকারীদের চলে ধাওয়া পাল্টা ধাওয়া। দুপক্ষের সংঘর্ষ হয়েছে চাঁদপুরে। আন্দোলনকারীদের সাথে বিরোধী পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। উত্তাল সিরাজগঞ্জ। ঘটেছে দুপক্ষের সংঘর্ষ, ভাঙচুর করা হয়েছে আওয়ামী লীগের কার্যালয়। হামলা হয়েছে সিরাজগঞ্জ ২ আসনের সাবেক এমপি ডাক্তার হাবিবে মিল্লাতের বাসভবনেও। কুমিল্লায় আন্দোলনকারীদের ধাওয়া দিয়েছে বিরোধীরা। এ সময় গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। পাবনাতেও দুপক্ষের সংঘর্ষ হয়েছে। আগুন দেওয়া হয় যানবাহনে, অবরোধ করা হয় সড়ক। উত্তেজনা দেখা গেছে লক্ষ্মীপুর সহ বিভিন্ন স্থানেও। সড়ক অবরোধ করে চলে বিক্ষোভ। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। আন্দোলনের সময় সরাসরি গুলি না করার নির্দেশনা চেয়ে করা রিট খারিজ করেছেন হাইকোর্ট। পরে পর্যবেক্ষণে হাইকোর্ট বলেছেন, সব নাগরিকের শান্তিপূর্ণ সভা সমাবেশে অংশগ্রহণের অধিকার আছে। পুলিশকে আইনের নির্দেশনা মানতে হবে বলেও উল্লেখ করেন হাইকোর্ট। পরে রিটের বিপক্ষের শুনানিতে অংশ নিয়ে আইনজীবী শাহ মঞ্জুরুল হক বলেছেন, রাজনৈতিক বিবেচনায় আদালত রিটটি খারিজ করেছেন। আন্দোলনটি শুরুতে অরাজনৈতিক থাকলেও পরে এটা রাজনৈতিক আন্দোলনেই পরিণত হয়েছে বলে তিনি জানিয়েছেন। রিটকারী আইনজীবীরা বলেন, কাগজে কলমে খারিজ হলেও আবেদনে যা চাওয়া হয়েছে আদালত পর্যবেক্ষণে সেই নির্দেশ দিয়েছেন এবং আদালতের এই পর্যবেক্ষণে তারা সন্তুষ্ট। এদিকে কোটা সংস্কার আন্দোলন চলাকালে ৯ শিশুর মৃত্যুর ঘটনায় করা রিট শুনতে অপারগতা প্রকাশ করেছেন হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ। সকালে রিটটি বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস.এম. মাসুদ হোসাইন দোলনের বেঞ্চে উপস্থাপন করা হয়। জ্যেষ্ঠ বিচারপতি বললেন, রাজনৈতিক ইস্যু রাজপথেই সমাধান হওয়া উচিত। রিট পিটিশনে কোনো সাবমিশন ছিল না, রিট পিটিশনে কোনো গ্রাউন্ড ছিল না, রিট পিটিশনে কোনো প্রপার ল পয়েন্ট ছিল না। এই মর্মে রিট পিটিশনটি ইন লেমিনি খারিজ করা, সামারিলি রিজেক্ট করে দেওয়া হয়েছে। কোনো শান্তিপূর্ণ প্রোটেস্টে, সমাবেশে পুলিশ তাদের যে রুল রয়েছে সেই রুল ফলো করবে এবং সেই রুলের মধ্যে বলে দিয়েছেন যে যেটুকু ফোর্স তাদের
করা উচিত ওই পরিপ্রেক্ষিতে তার চাইতে বেশি কোনো কিছু তারা করবে না। গুলিবর্ষণের ব্যাপার সেটাতে আমরা অবশ্যই সন্তুষ্ট, কারণ ওরা পরিষ্কার করেছেন যে আইন অমান্য করে কিছু করা যাবে না, এবং আইনও খুবই পরিষ্কার যে গুলিবর্ষণ এমনি এমনি করা যাবে না। নাশকতা প্রতিরোধে ঢাকার বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। সকাল থেকে রাজধানীর রাসেল স্কয়ারে অবস্থান নেয় স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটি। তারা জানিয়েছেন, কেন্দ্রের ঘোষণা অনুযায়ী এই অবস্থান সারা দিন চলবে। এক দফার মতো দাবি ঘোষণা করে দেশকে নৈরাজ্যের দিকে ঠেলে দেওয়া হচ্ছে, এমন অভিযোগ তোলেন তারা। দুপুরের পর রাজধানীর প্রতিটি ওয়ার্ডে মিছিলের ঘোষণা দেওয়া হয়। রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউ, ধানমন্ডি, শাহবাগ, শ্যামলী, মোহাম্মদপুর সহ বিভিন্ন পয়েন্টে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা হাজির হয়েছেন। দেশের সব জেলা ও মহানগরীতে একই কর্মসূচি পালন করছে আওয়ামী লীগ। আপনি যদি ফুটেজ দেখেন, চেক করেন, আপনি তাহলে দেখবেন যে দুই একটা হয়তো পুলিশের সামনের সাথে তাদের সংঘর্ষ হচ্ছে, তখন হয়তো পুলিশ কিছু উদ্যোগ নিয়েছে। এছাড়া যে পিছনের হত্যাকাণ্ড, সকল হত্যাকাণ্ড জামাত ঘটিয়েছে। আজকে সেই তদন্ত হবে, তদন্তে জামাত ধরা খাবে, বিএনপি ধরা খাবে, তারেক জিয়ার নির্দেশনা বেরিয়ে আসবে, তাদের অর্থায়ন বেরিয়ে আসবে। এই কারণে তারা বাচ্চাদেরকে ব্যবহার করছে। সরকার পদত্যাগে যত বিলম্ব করবে তত বেশি ক্ষতি হবে দেশ ও জাতির। রাজনৈতিক দল হিসেবে ক্ষতিগ্রস্ত হবে আওয়ামী লীগ, এমন মন্তব্য বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, দেশে গণ অভ্যুত্থানের সূচনা হয়েছে। ছাত্র, শিশু, জনতার রক্তে রঞ্জিত এই সরকার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক দফা দাবির সাথে একাত্মতা জানিয়েছে বিএনপি। সরকার বিভিন্ন কূটকৌশলের মাধ্যমে পরিস্থিতি জটিল করে তুলছে, এমন অভিযোগ তোলেন মির্জা ফখরুল। নিরীহ জনতার বিরুদ্ধে দলীয় লোকদের লেলিয়ে দেওয়া হচ্ছে, এমনটাও বলেন তিনি। জানান, ত্রাস সৃষ্টি করে নৈরাজ্য সৃষ্টি করতে চায় সরকার। দলের সকল স্তরের নেতাকর্মী, সব রাজনৈতিক দল এবং সাধারণ মানুষকে এই আন্দোলনে শরিক হওয়ার আহ্বান তিনি জানিয়েছেন। কোটা ব্যবস্থায় যৌক্তিক সংস্কারের আন্দোলনকে নির্মম নিষ্ঠুরভাবে দমন করতে গিয়ে শত শত তাজা প্রাণে রক্ত ঝরিয়েছে, শত শত মায়ের বুক খালি করেছে, শত সন্তানরা পিতাকে হারিয়েছে। এমনকি ঘিরে বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশের রূপরেখার প্রস্তাব করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। সেখানে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশের গুলি এবং প্রাণহানির নিন্দা জানান শিক্ষকরা। বেলা 12টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন থেকে বর্তমান সরকারের পদত্যাগ এবং নতুন সরকার গঠনের রূপরেখা দেওয়া হয়। বলা হয়, দ্রুতই শিক্ষক, বিচারপতি, আইনজীবী সহ জাতি, ধর্মবর্ণ নির্বিশেষে সকল বুদ্ধিজীবী শ্রেণীর প্রতিনিধিদের নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে হবে। সেই সরকারের কাছেই বর্তমান সরকার পদত্যাগ করবে। এই ছায়া সরকারের সদস্য নির্বাচনে আন্দোলনরত শিক্ষার্থীরা মুখ্য ভূমিকা পালন করবেন। আর ছায়া সরকার 6 মাসের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করবে। বন্দী শিক্ষার্থীদের মুক্তি, জুলাই হত্যাকাণ্ডের বিচারের জন্য জাতিসংঘের সহায়তার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে ওই রূপরেখায় উল্লেখ করা হয়। আর সংবাদ সম্মেলনে বক্তারা বলেছেন, সরকার যত দ্রুত ক্ষমতা ছাড়বে ততই ভালো। তারা জানান, জনগণের সম্মিলিত ইচ্ছাই মূল কথা। অভূতপূর্ব মাত্রায়, মানে এই মাত্রায় রক্তপাত, এই মাত্রায় নিহত তো বাংলাদেশের ইতিহাসে নাই। এই আন্দোলনের সংগ্রামে এবং এই সরকারের মতো এরকম নৃশংসতা, নিষ্ঠুরতা আমরা কখনো দেখিনি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ এবং ক্ষমতাসীন দলের নাশকতা বিরোধী জমায়েত ঘিরে চাপা উত্তেজনা বিরাজ ছিল সকাল থেকেই। ভোর থেকে রাজপথে তেমন গাড়ি ছিল না এবং সপ্তাহের প্রথম কর্মদিবসে যারা রাস্তায় বেরিয়েছেন তারা গন্তব্যে যেতে বিপাকে পড়েন। গত কয়েকদিনের তুলনায় সকাল থেকে মানুষ ও যানবাহন কম ছিল। মাঝে মাঝে দু একটি গণপরিবহন চলতে দেখা যায়, আর বাস না পেয়ে অনেকে সিএনজি কিংবা রিকশায় কাঙ্ক্ষিত গন্তব্যের দিকে রওনা দেন। কোথাও কোথাও যাত্রীদের জন্য অপেক্ষা করতে দেখা যায় পরিবহন শ্রমিকদের। রাস্তায় মানুষ কম থাকায় রাইড শেয়ারিং এর অনেক মোটরসাইকেল চালককে যাত্রীর জন্য দীর্ঘ অপেক্ষা করতে হচ্ছে। আমি যাচ্ছি, আমি আমার অফিস মহাখালী, আমি মহাখালীতে যাচ্ছি। অফিস খোলা আছে? হ্যাঁ, অফিস খোলা আছে। আমি অফিস করার জন্য যাচ্ছি, এই জন্য সকাল সকাল রওনা দিচ্ছি। তো সকাল ফজর নামাজ পড়ে বাইর হয়েছে, এই পর্যন্ত একটা টিপ মারছি শুধু, আর কোনো যাত্রীও নাই। ডাকাডাকি করে কারো পাই, সকাল থেকে কোনো যাত্রী পাই নাই। এখন মনে করেন যে খালি ঘুরতেই আছে, কোনো পাবলিক তো রাস্তার থেকে বাড়িতে আসে না। আমরা আতঙ্কে আছি, আমরা গাড়ি সকাল থেকে বাইর হয়েছি, 10টা থেকে গাড়ি সব বন্ধ হয়ে যাবো। আজকে বন্ধ, গাড়িও পুরা চলবে না, অফিস টফিস বন্ধ। এখন কি করবো? এখন আমাদের সংসার আছে, বউ বাল বাচ্চা আছে, এদেরকে কিভাবে খাওয়াবো এখন আল্লাহ পাকেই ভালো জানে। গাড়ি পায় না, রাস্তাঘাটে চলাচলের সমস্যা, ভয় লাগে কখন কি হয়ে যায়।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের অসহযোগ আন্দোলনের ডাকের পর যান চলাচল বিভিন্ন জেলায় কমে গেছে এবং যানবাহনের কোনো চাপই নেই ঢাকা চট্টগ্রাম মহাসড়কে। চট্টগ্রাম থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। নগরীতে গণপরিবহন চলাচলের সংখ্যাও কম। সরকারি বেসরকারি অফিস খোলা থাকায় যারা বের হয়েছেন যানবাহনের অভাবে তারা ভোগান্তিতে পড়েছেন। অনেকেই দূরের পথে হেঁটে রওনা দেন। কাজের জিনিস লাগবে, কাজের জিনিস না হলে তো কাজ করতে পারবো না, এই জন্য বেড়েছে বাটালি রোড। এখন গাড়ি ঘোড়া কম, কিছু করার নাই। তো দেশের একটা এরকম পরিস্থিতি, এই অবস্থায় আসলে বাইরে যাওয়াটাও একটু রিস্ক। সামনে যে কি হবে আমাদের, আমরা দিন আনি দিন খাই, আমাদের অবস্থা খুবই খারাপ। দূরপাল্লার বাস চলাচল বন্ধ উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায়। রংপুর থেকে আন্তঃজেলা এবং অভ্যন্তরীণ রুটেও বাস ছাড়েনি, টিকিট কাউন্টারগুলো খোলেনি। নগরীতে কিছু রিকশা, মোটরসাইকেল এবং খাদ্য ওষুধের পরিবহন ছাড়া কোনো গাড়িই চলছে না। আর বিভাগের 8 জেলায় সকাল 6টা থেকে রাত 10টা পর্যন্ত কারফিউ শিথিলের ঘোষণা দিয়েছে বিভাগীয় কমিশনার। ঢাকার আশপাশের জেলাগুলোর চিত্র ঠিক একই। রাজবাড়ীতে ভোর থেকেই কোনো দূরপাল্লার বাস ছেড়ে যায়নি, তবে অভ্যন্তরীণ রুটে কিছু যানবাহন চলাচল করতে দেখা গেছে। এদিকে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ থাকায় যাত্রীরা বেশ ভোগান্তিতে পড়েছেন। জেলা সড়ক পরিবহন বাস মালিক সমিতির কার্যালয়ে সকাল 8টা পর্যন্ত কোনো টিকিট কাউন্টার খোলা হয়নি। সকাল থেকে সড়কেই অবস্থান করছে আন্দোলনরত শিক্ষার্থীরা। চট্টগ্রামের বহদ্দারহাটে শনিবার দুপক্ষের তুমুল সংঘর্ষ হয়, এতে অন্তত 10 জন আহত হয় আর এক ব্যক্তি প্রাণ হারিয়েছেন। নিহতের স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে উঠেছে। সাধারণ মানুষের এমন মৃত্যু তার পরিবার মেনে নিতে পারছে না এবং পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে আইন শৃঙ্খলা বাহিনী জানিয়েছে। শনিবার রাতে নিজ কর্মস্থল নগরীর রিয়াজউদ্দিন বাজার থেকে বাসায় ফেরার পথে বহদ্দারহাটের দুই পক্ষের সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হন ৪৫ বছর বয়সী মোহাম্মদ শহীদ নামে এই ব্যক্তি। বুক, পিঠ সহ শরীরের বিভিন্ন স্থানে গুলি লেগে রাস্তায় পড়ে যান তিনি। পরে স্থানীয় কয়েকজন তাকে নগরীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে আইসিইউতে ভর্তি করা হয়। কিছুক্ষণ পরেই মৃত্যুর কোলে ঢলে পড়েন শহীদ। মা তো কালকের থেকে অজ্ঞান বাসায়, ওনার বয়স্ক বাবা আছে, উনি নিজেই কথা বলতে পারতেছে না। মারামারির মাঝখানে পড়ে গেছিল, ওনার শরীরে প্রচণ্ড কিন্তু সিটাগুড়ির দাগ। এরপর নিহতের মরদেহ চট্টগ্রাম মেডিকেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। এমন খবর শুনে মর্গের সামনে ছুটে আসেন নিহত শহীদের স্বজনরা। আমার ভাইয়ের সাথে কথা বলছে, কি স্ট্রংভাবে কথা বলতেছে। আধা ঘন্টা বা 10 মিনিট পর মনে করেন আমার ভাইয়ের দান চলে গেছে। যারা ডেলি রোজগার করে তারা কিভাবে খাবে, কিভাবে চলবে, রাস্তায় কিভাবে চলাফেরা করবে, ওটাই হচ্ছে যে সম্পূর্ণ বিচার ওখানে কি তুলে ধরতে হবে। পরিবারের উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা পুরো পরিবার। আদরের ছোট ভাইয়ের কথা বলতেই কান্নায় ভেঙে পড়েন বড় ভাই। দুপক্ষের সংঘর্ষের বলি হয়েছেন বলে দাবি তার। সাধারণ মানুষের এমন মৃত্যু মানতে পারছেন না তারা। সাধারণ মানুষ কিভাবে মারা যাবে? সাধারণ মানুষ তো কোনো দোষ করে নাই। সাধারণ মানুষ কেন মারা যাবে? এত পথচারী সাধারণ মানুষ মারা যাবে? এত কোনো আন্দোলনও নাই, কোনো পার্টিতে নয়। নিহত শহীদ নগরীর 1 কিলোমিটার এলাকায় পরিবার নিয়ে থাকেন। পুলিশের দাবি, বহদ্দারহাটের সংঘর্ষের ঘটনায় পুলিশ গুলি করেনি, তবে কে বা কারা গুলি করেছে সেই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। মামুন রশিদ অফি, যমুনা নিউজ, চট্টগ্রাম। মোবাইল ইন্টারনেট সেবায় আবারও বিভ্রাট দেখা দিয়েছে। 4G ইন্টারনেট সেবা মিলছে না। এর ফলে গ্রাহকরা মোবাইল ফোনে নিরবিচ্ছিন্ন ইন্টারনেট ব্যবহার করতে পারছেন না। দুপুর 1:45টার পর থেকে পর্যায়ক্রমে দেশের সবকটি অপারেটরের ইন্টারনেট সেবা বন্ধ হয়ে যায়। শুধুমাত্র 2Gর মাধ্যমে ভয়েস কল সেবা চালু আছে। গ্রাহকরা জানান শুরুতে কিছুটা ধীরগতি থাকলেও 1:45টার পর থেকে আর 4G নেটওয়ার্ক ব্যবহার করা যাচ্ছে না। এদিকে ঢাকার কোথাও কোথাও ফিক্সড ব্রডব্যান্ড ইন্টারনেটেও ধীরগতির অভিযোগ করছেন গ্রাহকরা। নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির তথ্য বলছে, দেশে মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা 12.5 কোটি। শঙ্কা নিয়েই সকাল থেকে চলছে তৈরি পোশাক ও বস্ত্র খাতের উৎপাদন। পরিবহন সংকট থাকলেও কারখানায় শ্রমিকদের উপস্থিতি বেশ ভালো। শ্রমিকরা জানিয়েছেন, কারখানা বন্ধ থাকলে বেতন ভাতা পাওয়া অনিশ্চিত হয়ে পড়েছে। অর্থনীতির স্বার্থে সচল রাখা দরকার। বাকিটা জানাবেন সহকর্মী রিমন রহমান।
সংখ্যা থাকলেও গার্মেন্টস খাতের উৎপাদন সকাল থেকে শুরু হয়েছে। সকাল 8টা থেকে রাজধানীর বিভিন্ন প্রান্তে যে কলকারখানা রয়েছে, শিল্প কারখানা রয়েছে, সেসব জায়গায় কিন্তু উৎপাদন শুরু হয় এবং শ্রমিকদের উপস্থিতিও সন্তোষজনক। মালিকদের সাথে কথা হয়েছে, তারা যেটি বলছেন যে কোনো রকম তারা বন্ধ করতে চান না, শিল্প উৎপাদন অব্যাহত রাখতে চান। কারণ কয়েকদিন আগেই কিন্তু গার্মেন্টস কারখানা উৎপাদন বন্ধ রাখতে হয়েছে, এতে রপ্তানির ক্ষেত্রে সংকট তৈরি হয়েছে। দেশে অর্থনৈতিক অবস্থা এখন, সে অবস্থায় খোলা না রাখলে দেশে অর্থনীতি আরও খারাপ হতে পারে। আমাদের বেতন স্যালারির সমস্যা হবে, আমাদের খাওয়া দাওয়ার সমস্যা হবে না, পারিবারিক সমস্যা হবে, টাকা পয়সা পাঠাইতে হবে বাড়িতে, সব সমস্যাই তো হবে। গার্মেন্টস কারখানার মালিকরা আরও জানিয়েছে যে যদি বেশি দিন উৎপাদন বন্ধ রাখা যায় তাহলে কিন্তু এই শিল্পের জন্য চরম ক্ষতি হবে এবং যারা শ্রমিক রয়েছে তাদের বেতন ভাতা পরিশোধের কিন্তু সংকট তৈরি হবে। দেশের প্রধান রপ্তানি খাত গার্মেন্টস শিল্প এবং এই শিল্প যদি উৎপাদন ব্যাহত হয় তাহলে কিন্তু চরমভাবে অর্থনৈতিকভাবে সংকট তৈরি হয়। কারণ এখানেই কিন্তু 30 লাখের বেশি শ্রমিক নিয়োজিত, অর্থাৎ এই শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত এবং কর্মসংস্থান নিশ্চিত করতে কিন্তু তৈরি পোশাক খাতের উৎপাদন অব্যাহত রাখা জরুরি বলে এখানে যারা শ্রমিক রয়েছে তারা জানিয়েছেন। কর্ম করে খাইতে হবে, তা আমরা ভয় করলে কি আমাদের পেটে চলবে? ইনশাল্লাহ আল্লাহ রক্ষা করবই। হ্যাঁ, অবশ্যই আমরা চাই দেশে একটা শান্তি ফিরে আসুক। আমরা খুব আতঙ্কে ছিলাম এতদিন। মনে তো ভয় আসি, যদি রাস্তাঘাটে গন্ডগোল হয় তাহলে অফিসে সমস্যা কাজ করতে। রাস্তায় পরিবহন সংকট ছিল, তার মধ্যেও তারা বিভিন্ন কায়দায় বিভিন্নভাবে কিন্তু তারা তাদের যে কর্মস্থল সেখানে তারা উপস্থিত হয়েছেন। আমরা দেখতে পেয়েছি বিভিন্নভাবে তারা এসেছেন এবং কিছুটা দুর্ভোগ ছিল। তৈরি পোশাক খাতের শ্রমিকরা যে কোনো মূল্যে তাদের উৎপাদন অব্যাহত রাখতে চান এবং তারা বলছেন যে আসলে রাজনৈতিক যে সংকটগুলো রয়েছে সেগুলো দ্রুত সময়ের মধ্যে দূর হওয়া প্রয়োজন, কারণ তারা স্বস্তিতে এবং শান্তিতে তাদের কাজটি করতে চান। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। দেশব্যাপী চলমান সহিংসতা ও হুমকির বিরুদ্ধে রাজাকার আলবদরদের এক দফার আন্দোলন মোকাবেলা করতে রাজপথে থাকার ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগ সমর্থিত পেশাজীবী নেতারা। অশুভ শক্তিকে প্রতিহত করার আহ্বানও তারা জানিয়েছেন। সকালে রাজধানীর খামারবাড়িতে শান্তি সমাবেশে মিছিলে সব বলেছেন বক্তারা। তাদের অভিযোগ, বাংলাদেশকে ব্যর্থ অকার্যকর রাষ্ট্রে পরিণত করার চেষ্টা চলছে। যারা অর্থনীতিকে ধ্বংস করতে চায়, দেশকে ধ্বংস করতে চায়, তারাই আঘাত হানছে। কারো খেলার পুতুল না হয়ে শিক্ষার্থীদের দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান তারা জানান। এ সময় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ডক্টর আব্দুর রাজ্জাক বলেছেন, কোমলমতি শিক্ষার্থীদের বিভ্রান্ত করে কোটা আন্দোলনের দাবিকে সরকার পতনের এক দফা দাবিতে নিয়ে গেছে। এই ছাত্র সমাজকে বিভ্রান্ত করে, কোমলমতি আমাদের ছেলে মেয়েদেরকে বিভ্রান্ত করে এই কোটা আন্দোলনকে সরকার পরিবর্তনের আন্দোলন, এক দফা আন্দোলনে রূপান্তর করলো। তারা কারা? আমরা তাদেরকে চিনি। তারা স্বাধীনতা বিরোধী শক্তি, রাজাকার আলবদর, এই বিএনপি, এই জামাত। শিক্ষার্থীরা এদের দ্বারা আর বিপদগামী হবে না, তারা ফিরে আসবে এবং আসতেই হবে, কারণ তারা বাংলাদেশকে ভালোবাসে। তারা মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ হিসাবেই আমরা তাদেরকে বিবেচনায় রাখি, ভালোবাসি। তাদের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নেই। সুতরাং তাদের কাঁধে যে ভূত চেপেছে, সেই ভূতদের বিরুদ্ধে, সেই সন্ত্রাসীদের বিরুদ্ধে, সেই সাম্প্রদায়িক গোষ্ঠী, জঙ্গিবাদী গোষ্ঠী প্রতিভূ হিসাবে যারা বাংলাদেশকে ধ্বংস করতে চায়, তাদের বিপক্ষে বাংলাদেশের মানুষ আজ ঐক্যবদ্ধ। তাদের পক্ষে, সন্ত্রাসীদের পক্ষে কিন্তু বাংলাদেশের 18 কোটি মানুষ তাদেরকে সমর্থন করে না। রাজধানীর কারওয়ান বাজারের সার্ক ফোয়ারের সামনে অনুষ্ঠিত হলো গণমাধ্যম কর্মীদের মানববন্ধন। এতে সাংবাদিকরা বলেছেন, ঝুঁকি নিয়ে সংবাদকর্মীরা কাজ করছে, মাঠে সহিংসতার শিকারও তারা হচ্ছেন। গণমাধ্যম কর্মীদের নিরাপত্তা দেওয়ার আহ্বান জানানো হয়েছে। এ সময় তারা বলেন, গণমাধ্যম কারো প্রতিপক্ষ নয়। সংবাদ সংগ্রহের সময় হেনস্থার শিকার হচ্ছেন সংবাদকর্মীরা, তবে এটা কাম্য নয়। তারা আরও বলেছেন, মাঠে কাজ করতে গিয়ে পরিচয় দেওয়া সম্ভব হয় না, এটা খুবই নিন্দনীয়। এ সময় 4 সাংবাদিকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন বক্তারা। হত্যাকারীদের শাস্তির দাবি জানান। কোটা সংস্কারের দাবিতে নামা শিক্ষার্থীদেরও ঘরে ফেরার আহ্বান জানান সাংবাদিকরা।